রূপা বাড়িতে পা রাখতে রজনী রহমান তার কাদামাখা ভূতের দশা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন, এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বললে, ও মা, পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিলি মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠের ঝাঁজ যেন বেড়েই চলল। রূপা অপরাধীর মতন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করেই জানতো বৃষ্টির দিনে এই কাদামাকার মাসুল তাকে বকুনি দিয়ে দিতে হবে। ঠিক তখনই এহসান রহমান দোতলা থেকে নিচে নেমে এলেন। রূপাকে ওইভাবে কুকড়ে থাকতে দেখে তিনি রজনীকে মোলায়েম স্বরে বললেন, আহা, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতে শুরু করে দিলে তো? কি করব? দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করেছে নিজের। আবার জ্বর আসলে আমার হবে মরণ। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। এহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল করে নাও, না হলে শরীর খারাপ হবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার মাথা থেকে সেই মায়াবী চোখ দুটো সরছে না। গোসল করে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে দিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতে সেই রাস্তার ধারে বিধ্বংসী ছেলেটার চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরফর করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এইসব তার সাথে? কেন সেই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার তার ওই স্লেট করা ভুরু আর গভীর চোখ জোড়া তাকে বারবার সম্মোহিত করতে লাগলো। রূপার ভিতরে এক অদ্ভুত ছটপটানি শুরু হলো। মনে হলো ওই চাহনি জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিচ্ছে। মুহূর্তে তার সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠলো। সে অসংলগ্ন ভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পৌরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আধশোয়া হয়ে ফোন কল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদি গলায় ডাকলো, বাঁধন ভাইয়া কেমন আছেন? অচেনা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় বলল, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে তখন 6 ফুট 3 ইঞ্চির এক গ্রিক দেবতা বসে আছে। জিম করা সেই সুটাম দেব আর পুরুষালী দীপ্ত সে গম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভুরু কুচকালো। সে স্টিল করা ভুরু জোড়া কুচকে যেতে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমক দিয়ে বলল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাস্য স্বরে বিড়বিড় করলো, উনি কি সত্যিই আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা আবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়ালটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তার ছেলের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার ঘরে ঢুকলো। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজে জলপট্টি দিচ্ছেন আর বিরতিহীন বকে চলছেন। রূপার এই অবস্থা থেকে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি? ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান খুব উগড়ে দিয়ে বললেন, সাধে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবে না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দে রূপার উপর রাগ স্পষ্ট ফুটে উঠেছে। রূপা তখন চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরে শরীর পুড়লেও তার মস্তিষ্কে কেবল সেই রাস্তায় মরে দেখা পুরুষটির রাজকীয় অবয়ব, লেট করা ভুরুর নিচে মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা নাড়া দিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক আমোঘ আকর্ষণে সেই দৃশ্যটা বারবার ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ চুপচাপ পাশে বসেছিল, এবার সুযোগ পেয়ে রূপার কাঁধ ঘেঁষে বসলো। রূপা উঠে আধশোয়া হয়ে বসতেই শান্তা উত্তেজনায় ফেটে পড়ল। রূপা, জানিস কি হয়েছে? রূপা জ্বরের ঘোরে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি না একটু আগেই বাঁধন ভাইয়ের সাথে দেখা করে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম, বিশ্বাস করবি না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরো ক্রাশ খেয়ে গেছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ের কথা শুনে রূপার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু ওই দুর্ঘটনার পর জ্বরের তরে সব ভুলে গিয়েছিল। সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেল। শান্তা হাত ধরে থামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে দেখা করতে। উফ, আমি তো ভুলেই গেছিলাম যে আজ ভাইয়া আসবে। চল, আমিও যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো। কিন্তু রুম থেকে বের হতে যমদূতের মতন সামনে পড়লো রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে বলে গেলাম না এখান থেকে এক চুলো নড়বি না। রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাইয়া এসেছে। আমি এখনো পর্যন্ত একটা কথাও বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু কথা বলতে যাচ্ছি। রজনী রহমান গর্জে উঠলেন, রুমে যা, এখনই যা বলছি। রূপা ভীষণ অবাক হয়ে বলল,
এমন করছো কেন মা? ভাইয়ের সাথে তো দেখা করব। আমি না করেছি না? রুমে যা বলছি। রজনী রহমানের কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা। রূপা আবারও কিছু বলতে চাইলেন, রজনী রহমান আর এক মুহূর্ত সহ্য করলেন না। তিনি হ্যাচকা টানে রূপাকে ঘরে ঢুকিয়ে দিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করলো সেটা সে বুঝতে পারল না। পরে ভাবলো হয়তো তার শরীর খুব খারাপ বলেই তার মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত। প্রচন্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারোর দিকে না তাকিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়লো। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত হলো, শুধু রূপা ছাড়া। শান্তা নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতন বাঁধনের দিকে তাকিয়ে আছে। জানো, এই সুপুরুষটাকে দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সম্পূর্ণ নীরব থেকে সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝখানে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বাবা বাঁধন, তুই তোর বাবার সাথে কথা বলিস না কেন? সে যেমন নীরব ছিল তেমনই নিষ্ক্রিয়ভাবে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বললেন, বড়রা কিছু বললে সেইটার উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিসনি? বাঁধন একবারও খাওয়া থামালো না। মাথা নিচু রেখে সে অত্যন্ত ঠান্ডা আর ধারালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে আমার মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে। তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু এহসান রহমান তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। এহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ ধারালো গলায় বললেন, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটা অভিমানী আর ইগো নিয়ে চলতিস আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার ওপর? তোর বাবার অপরাধ কি? সে আর একটা বিয়ে করেছে এটাই। কিন্তু রজনী কি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর মাঝে কি তুই কখনো কোনো সৎ মায়ের আচরণ পেয়েছিস? কথাগুলো শুনে বাঁধনের হাতের আঙুলগুলো প্লেটের ওপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কেও জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারোর দিকে না তাকিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেলেন। হাজী রহমান অত্যন্ত বিষণ্ণ মনে এহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝখানে এইসব কথা কেন বলতে গেলি? ছেলেটা না খেয়েই চলে গেল। এহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতন অবস্থায় হাজী রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হয়ে আমি কি ওকে দু একটা প্রশ্ন করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না, বাবা থাকা সত্ত্বেও সে নিজেকে এতিম বলছে। তার মানে আমাকেও পর করে দিয়েছে। আমি একজন বাবা হয়ে এই অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? সেই অধিকারটুকু কি ও আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকস্মিক বিদ্যুৎপ্রাপ্ত হাসির শব্দ শুনে স্তম্ভিত হয়ে অবাক চোখে তার দিকে তাকালো। হাজী রহমান তার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ধমকেশ্বরে বললেন, কি হচ্ছে? তুই এভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্য সুরে বলল, চাচুর কথা শুনে হাসি পাচ্ছে। চাচু কি বলল? তিনি বাবা হয়, অথচ এই বাবাই 14 বছর আগে সামান্য কারণে তাকে পুলিশের হাতে দিতে চাইছিল। এই ভয়েই তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠিয়ে দিল। কেন হলো বাঁধনের জীবনটা এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ওর উপর মাথা পাঠিয়ে দিয়েছিল। সবাই সেদিন শুধু ওর রাগটাই দেখেছিল, কিন্তু সেদিন সে এমনটা কেন করেছিল তার কারণ একবারও কেউ জানতে চায়নি। শুধু সবাই রাগটাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভিতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে এমন জ্যান্ত লাশের মতো হয়ে যায়। সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। একা থাকতে পছন্দ করে ও, তাই আপনাদের উচিত ওর মতন ওকে একা থাকতে দেওয়া। ওকে ওর মতন বাঁচতে দাও। মুহূর্তে এহসান রহমান পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটি কথা যেন তার বুকে তীরের মতন বিঁধল। পুরো ডাইনিং টেবিল এক ভয়াবহ নীরবতা পেয়ে গেল। এহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত ধুয়ে না খেয়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমের ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মানে আকাশ ভাইয়া যা বলছিল তা সত্যি। বাঁধন ভাইয়া সত্যির উপর মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভাবছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প, ভয়াবহ বাস্তবতা। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি এই কারণেই রূপাকে বাঁধন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিতে চাইছে না, কারণ বাঁধন ভাইয়া রূপাকে দুই চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেওয়ালের মধ্যে এখনো আরো কত রহস্য লুকিয়ে আছে যা এখনো সামনে আসা বাকি। আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি ব্যালকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাতে ভাঁজ করে এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ আলতো করে তার কাঁধে
কাঁধে হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলি কেন? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে লম্বা একটা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। আকাশ তড়িঘড়ি জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামনে নিয়ে নির্লিপ্ত ভাবে বলল, আরে না, চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ হাসলো। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ল্যাংটাকারের ভাই আর বন্ধু আমি, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিস তা আমি ভালো করেই জানি। যাই হোক, না খেয়ে চলে আসলি কেন? চল, নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না, খাবো না, খিদে নেই। তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে। আকাশ নাছোড় বান্দা, সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝে হঠাৎ পাশের বারান্দায় কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে, আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই বাঁধনের নজর গেল পাশের বেলকানিতে। উল্টো দিকে ফিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ ছাড়িয়ে হাঁটু সমান চুলগুলো হালকা বাতাসে ঢেউ খাচ্ছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো, তাদের বাড়িতে এই মেয়েটাকে। আকাশও সেই দিকে তাকালো। বাঁধনকে ওই ব্যালকানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলো। নিচু স্বরে বলল, ওটা রূপা, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই বাঁধনের চোয়াল শক্ত হয়ে এলো। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলো যেন তার মগজে চড় দিয়ে উঠল। তার চোখের সেই কোমলতা মুহূর্তের মধ্যে কর্পূরের মতন উবে গিয়ে সেখানে জমা হলো এক রাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর ও থমথমে গলায় বলল, চল খেতে যাব।